ইরানের সাথে এবার বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। আর এমন খবর প্রকাশ্যে আসার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হওয়ার জন্য মুখ রক্ষার পথ খুঁজছে। শনিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠকও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী এক অপ্রতিরোধ্য শক্তি এবং শত্রুপক্ষ যে যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে মুখ রক্ষার জন্য পালানোর পথ খুঁজছে। অন্যদিকে জ্বালানি খাতে $400 কোটি চুক্তি করতে সম্মত হয়েছে রাশিয়া ও ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে বড় জ্বালানি চুক্তির পথে এগোচ্ছে এই দুই দেশ। এ চুক্তির মাধ্যমে ইরানের 7টি তেলক্ষেত্র যৌথভাবে উন্নয়ন করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। যদিও চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, তবে দুই দেশ দ্রুত এটি সম্পন্ন করার চেষ্টা করছে। এদিকে ওপেক ও তার মিত্রদের নিয়ে গঠিত জোটে জ্বালানি উৎপাদন বাড়ানো নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু দেশ উৎপাদন বাড়াতে চাইলেও সবাই সেই সিদ্ধান্তে একমত নয়। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করেছেন। তার লক্ষ্য হলো ইরানের তেল রপ্তানি শূন্যের কাছাকাছি নামিয়ে আনা। এমন অবস্থায় ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, যা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ট্রাম্পকে। রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটি ইরানের সঙ্গে গ্যাস সরবরাহ নিয়েও সমঝোতা করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের জ্বালানি খাতে সহযোগিতা করে আসছে, এমনকি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও তারা সহায়তা করেছে। ভবিষ্যতে রাশিয়া থেকে ইরানে বড় পরিসরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরিকল্পনাও করছে মস্কো আর তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলো তেহরানের কাছে পাঠিয়েছিল তার আনুষ্ঠানিক জবাব তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। একই সময় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা এখনও অনিশ্চিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সুনির্দিষ্ট শিডিউল নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী ইসলামাবাদে পৌঁছানোর পর আরাকচিকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। এতে বোঝা যায় পাকিস্তান এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। এই সফরটি এমন এক সংবেদনশীল সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরান অচল অবস্থার মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কাগজে কলমে কার্যকর রয়েছে, কিন্তু নৌ অবরোধ, পারমাণবিক সীমাবদ্ধতা এবং ছাড় দেওয়ার ধাপ নির্ধারণের মতো মূল বিরোধগুলো এখনও অমীমাংসিত। তেহরান থেকে 3 দেশ ওমান, রাশিয়া এবং পাকিস্তান সফর শুরুর আগে এক্সে দেয়া এ পোস্টে আরাকচি বলেন, আমার এই সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়গুলোতে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করা। পাকিস্তানি কর্মকর্তারা জানান, এই সফরের মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ আলোচনার পর তেহরানের চূড়ান্ত অবস্থান জানানো। আরাকচি রাশিয়াকেও সফরসূচিতে রাখায় মস্কোর ভূমিকা আলোচনায় আসে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইরানিরাই সরাসরি আলোচনার অনুরোধ জানিয়েছেন, তাই স্টিভ ও জারেডকে পাঠাচ্ছেন তাদের বক্তব্য শোনার জন্য। তবে মার্কিন কর্মকর্তারা জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত এই সফরে যোগ দিচ্ছেন না, কারণ তার ইরানি সমপর্যায়ের নেতা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব উপস্থিত থাকছেন না। তবে আলোচনায় অগ্রগতি হলে ভ্যান্স পরে যোগ দিতে পারেন, আর তার দলের সদস্যরা ইসলামাবাদে উপস্থিত থাকার কথা রয়েছে।
এইসব কূটনৈতিক তৎপরতার পরও সরাসরি মুখোমুখি বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরান বারবার বলেছে, চাপের মুখে বিশেষ করে চলমান সামুদ্রিক অবরোধ ও জাহাজ জব্দের ঘটনায় তারা আলোচনায় বসবে না। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অবরোধ তুলে না দিলে যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়েও চলমান সংঘাত আরও জটিল আকার ধারণ করছে। কেউই যেন কাউকে ছাড় দিতে নারাজ। ইরানের সেনাবাহিনীর কমান্ড সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে অবরোধ, লুটপাট এবং সামুদ্রিক দস্যুতা অব্যাহত রাখে তাহলে ইরানের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে। এই বিবৃতিটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে। উল্লেখ্য, 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে যাতায়াতকারী সামুদ্রিক চলাচলে অবরোধ আরোপ করার পর একাধিক জাহাজ আটকের ঘটনা ঘটেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। এদিকে যুদ্ধ থামানো নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ঘিরেও নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রয়টার্সকে বলেন, ইরান একটি প্রস্তাব দিচ্ছে, তবে এর বিস্তারিত এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তার বিশেষ কোনো তাড়া নেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, তাদের হাতে পর্যাপ্ত সময় আছে এবং তারা কোনো চুক্তির জন্য অস্থির না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ড্যান কেইনও জানিয়েছেন, প্রয়োজনে তারা আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। তার মতে, ট্রাম্পের অনুমোদন পেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন কাঠামোকে পুরোপুরি শেষ করার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরানের ভেতরেও এই অবরোধ ও সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শত্রুরা দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করছে এবং চাপ সৃষ্টি করছে যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পেজেশকিয়ান আরও বলেন, বাসায় 10টি বাতির পরিবর্তে 2টি জ্বালালে সমস্যা কোথায়? একই সঙ্গে তিনি জনগণকে জাতীয় সংকটে সহযোগিতার আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা তাভানির প্রধানও নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের তথ্য জানাতেও জনগণকে উৎসাহিত করা হয়েছে। সামুদ্রিক অবরোধ, পাল্টা হুমকি এবং যুদ্ধ পরবর্তী অনিশ্চয়তা সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বৈশ্বিক রাজনীতির সবচেয়ে উত্তপ্ত জায়গা হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে, কেননা এই সংঘাতের কারণে দিন দিন বিশ্বজুড়ে বিভিন্ন সংকট তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সরাসরি যুদ্ধ না হলেও পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংঘাত নিয়ন্ত্রিত থাকলেও এর ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এই প্রণালী ঘিরেই এখন সামরিক উপস্থিতি, জাহাজ আটক এবং পাল্টা হুমকির মাধ্যমে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র তার নৌবাহিনী দিয়ে এই রুটকে সচল রাখতে চাইলেও ইরান একে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে। এই সংঘাত এখন আর প্রচলিত যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে এক ধরনের মেরিটাইম ও অর্থনৈতিক যুদ্ধে। একদিকে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাপে রাখার চেষ্টা করছে, অন্যদিকে ইরান তেল পরিবহন ও বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে পাল্টা বার্তা দিচ্ছে।
তবে একটি বিষয় স্পষ্ট, দুই পক্ষই এখনও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চায় না। যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ মানে দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক চাপ। অন্যদিকে ইরান জানে সরাসরি সামরিক সংঘর্ষে গেলে তার অবকাঠামো ও সামরিক শক্তি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। ফলে উভয় পক্ষই এক ধরনের লাল রেখা বজায় রেখে সীমিত সংঘাতে জড়িয়ে আছে। কূটনৈতিক দিক থেকেও চেষ্টা চলছে উত্তেজনা কমানোর। বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে আলোচনা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো বিশ্বাসের ঘাটতি এবং পারস্পরিক সন্দেহ এই আলোচনাকে দুর্বল করে তুলেছে। ফলে আলোচনার টেবিল থাকলেও স্থায়ী সমাধান এখনো অনেক দূর। বর্তমান গতিপথ বিশ্লেষণ করলে তিনটি সম্ভাবনা সামনে আসে। প্রথমত, যদি কূটনৈতিক প্রচেষ্টা সফল হয় তাহলে ধীরে ধীরে উত্তেজনা কমে আসতে পারে এবং একটি স্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, সবচেয়ে সম্ভাব্য যে চিত্রটি এখন দেখা যাচ্ছে তা হলো দীর্ঘমেয়াদী সংঘর্ষ, যেখানে ছোট ছোট সংঘর্ষ, নিষেধাজ্ঞা এবং কৌশলগত চাপ চলতেই থাকবে। তৃতীয়ত, যদি কোনো বড় ধরনের সামরিক ঘটনা ঘটে বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এই নিয়ন্ত্রিত সংঘাত হঠাৎ করেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এটি পুরোপুরি শান্ত নয়, আবার পূর্ণাঙ্গ যুদ্ধেও পরিণত হয়নি। এই মুহূর্তে এটি এমন এক পরিস্থিতি যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া হচ্ছে, কিন্তু সেই হিসাবের সামান্য ভুলই বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইরানের সম্ভাব্য পরমাণু সক্ষমতার কারণে কি যুক্তরাষ্ট্র স্থল আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে? ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে যাকে অনেক বিশ্লেষক থ্রেশহোল্ড পর্যায় বলেন। দেশটি এখনও প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরি করেনি, কিন্তু প্রযুক্তিগতভাবে সেই সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য একটি জটিল নিরাপত্তা হিসাব তৈরি করেছে, কারণ সরাসরি বড় ধরনের সামরিক হামলা ইরানকে দ্রুত অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। এই ঝুঁকি মূলত যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে সতর্ক করে তুলেছে। একটি স্থল আক্রমণ যা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যেতে যেতে রাজনৈতিক ও পারমাণবিক ঝুঁকিও বাড়িয়ে দেয়। ইরানের মতো একটি বৃহৎ ও কৌশলগতভাবে সংবেদনশীল দেশে আক্রমণ মানে এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে রেজিম সার্ভাইভাল নিশ্চিত করতে তারা চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে, যার মধ্যে পরমাণু অস্ত্র তৈরি দ্রুততর করা অন্যতম। তবে এটিই একমাত্র কারণ নয়। ইরানের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা এবং সামরিক অবকাঠামো বিবেচনায় একটি স্থল আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা দেখিয়েছে দ্রুত সামরিক সাফল্য অর্জন সম্ভব হলেও স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অনেক বেশি কঠিন। বর্তমানে যুক্তরাষ্ট্র তাই একটি বিকল্প কৌশল অনুসরণ করছে, যেখানে সরাসরি স্থলযুদ্ধের বদলে সীমিত বিমান হামলা, নৌ উপস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করা। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সামরিক তৎপরতা এই কৌশলেরই অংশ, যেখানে ইরানের উপর চাপ বজায় রেখে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান তুলনামূলকভাবে আরও কঠোর। তারা দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে আসছে। ফলে ইসরায়েল চায় ইরানের এই সক্ষমতাকে শুধু সীমিত নয়, বরং সম্পূর্ণভাবে ধ্বংস বা অকার্যকর করা হোক। এই অবস্থান যুক্তরাষ্ট্রের ওপর আরও চাপ তৈরি করছে, যদিও ওয়াশিংটন এখনও সরাসরি স্থল আক্রমণের পথে হাঁটেনি। বিশ্লেষকদের অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে এসেছে এমন বলা যাবে না। সম্ভবত তারা এটি শেষ বিকল্প হিসেবে রেখে দিয়েছে। পরমাণু অস্ত্রের আশঙ্কা এই সিদ্ধান্তকে আরও জটিল করেছে এবং ঝুঁকি বাড়িয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্র এখন আরও হিসেব করে পদক্ষেপ নিচ্ছে।
বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৌশল হলো ইরানকে নিয়ন্ত্রণে রাখা, তার পারমাণবিক অগ্রগতি ধীর করা এবং একই সাথে এমন একটি সীমা বজায় রাখা যাতে সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। ওয়াশিংটনের ঝলমলে এক সন্ধ্যা হঠাৎ করেই আতঙ্কের কেন্দ্রে পরিণত হলো। হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক ডিনার চলাকালে গুলির শব্দে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঞ্চে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে অনুষ্ঠান চলছিল। ঠিক সেই সময় বাইরে গুলির ঘটনা ঘটে। পরিস্থিতি বুঝে ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। উপস্থিত অতিথিরাও আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। এমন হামলার ইতিহাস আরও পুরনো। 1981 সালের 30 মার্চ ওয়াশিংটনের হিলটন হোটেল থেকে বের হওয়ার সময় তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে লক্ষ্য করে গুলি চালান জন হিংকলি জুনিয়র, যা সে সময় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে। শনিবারের ঘটনায় ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার সদস্যরা কেউই আহত হননি। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা করলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে ধরাশায়ী করে। ট্রাম্প সন্দেহভাজনকে মানসিকভাবে অসুস্থ ও সংবিধানের শত্রু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হামলাকারী একজন সন্ত্রাসী যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা করেছে। ঘটনায় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তার বুলেট প্রুফ জ্যাকেট তাকে রক্ষা করেছে এবং তিনি এখন ভালো আছেন বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত কয়েক বছরে আমাদের প্রজাতন্ত্রে এ ধরনের হামলা নতুন নয়। কেউ কেউ হত্যা করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর আহ্বান জানান। এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প বলেন, তিনি হয়তো হামলার লক্ষ্যবস্তু ছিলেন, মনে হয় তাই, সংক্ষিপ্ত জবাব দেন তিনি। গুলির ঘটনা ঘটে নিরাপত্তা তল্লাশি এলাকায়। একজনকে আটক করা হয়েছে, তবে ঘটনার বিস্তারিত এখনও তদন্তাধীন। ঘটনার কিছুক্ষণ আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ও নজরদারি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় একজন ব্যক্তি নিরাপত্তা পেরিয়ে দৌড়ে যাচ্ছেন। পরে নিরাপত্তা বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায়। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনিন ফেরিস পিরো জানান, হামলাকারীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তার উপর হামলার অভিযোগ আনা হবে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, সন্দেহভাজনের অতীত খতিয়ে দেখা হচ্ছে এবং জনগণের কাছে তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন, বয়স 31। ঘটনার ভিডিওতে গুলির শব্দে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্পকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত 5 বার গুলির শব্দ শোনা গেছে। ভারত, জাপান ও মেক্সিকোর নেতারা হামলার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প নিজেও গুলির মুখে পড়েছিলেন। এবার সর্বশেষ ঘটনা ঘটল তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময়। ট্রাম্প বলেন, এ ধরনের নাশকতার চেষ্টা করে লাভ নেই। নিরাপত্তা আরও জোরদার করা হবে, তবে এ ধরনের অনুষ্ঠান বন্ধ করা হবে না। তার ভাষ্য মতে, তার পেশার চেয়ে বেশি বিপজ্জনক আর কিছু কল্পনাও করা কঠিন। বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিয়ে ইরান আবারও নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছে। দেশটি রাশিয়া ও চীনের নেতৃত্বে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানায়, যেখানে যুক্তরাষ্ট্রের একক প্রভাব থাকবে না এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। তেহরানের মতে, বর্তমানে আন্তর্জাতিক কাঠামো ভেঙে পড়ছে এবং পশ্চিমা আধিপত্য রুখতে বিশ্বে একটি নতুন ভারসাম্য গড়ে তোলার সময় এসেছে। তবে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ প্রায় বন্ধ হয়ে এসেছে। রবিবার যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা ব্যর্থ হয়। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমঝোতার সম্ভাবনা প্রায় থেমে গেছে।
মধ্যস্থতাকারী বৈঠকের অংশ হিসেবে পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যে ফিরে যান। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর বাতিল করেন। ইরানের কর্মকর্তারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের প্রভাব বজায় রাখতে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করছে। তাদের দাবি, নিষেধাজ্ঞা, সামরিক হামলা এবং রাজনৈতিক চাপের মাধ্যমে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তেহরানের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুবার ইরানের ওপর আক্রমণ করেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করেছে এবং আন্তর্জাতিক আইন ভেঙেছে। ইরান বলছে, গণতন্ত্রের কথা বললেও বাস্তবে এই দেশগুলো সামরিক শক্তি দিয়ে অন্যদের উপর আধিপত্য বজায় রাখে। ইরান আরও কঠোর অবস্থান জানিয়ে বলেছে, তারা কোনো চাপ বা অন্যায্য দাবি মেনে নেবে না। তাদের মতে, যদি এই কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত না হয়, তবে বর্তমান বিশ্ব ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে। এই পরিস্থিতিতে ইরান রাশিয়া ও চীনকে নেতৃত্ব দিয়ে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে, যেন যুক্তরাষ্ট্র এককভাবে প্রভাব খাটাতে না পারে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ বজায় রাখার চেষ্টা, অন্যদিকে বিকল্প শক্তির উত্থান। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামার বদলে আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তাই এমন সময়ে দরকার শক্তির পালাবদল, যেন বিশ্ব কোনো নির্দিষ্ট পরাশক্তির কাছে জিম্মি না হয়ে থাকে। বিশ্ব এখন এমন এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে পুরনো শক্তিকেন্দ্রিক কাঠামো টিকে থাকবে নাকি নতুন কোনো বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এবার ইরান যুদ্ধ নিয়ে টালমাটাল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি। যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির বাইরে শত শত মানুষের বিক্ষোভ, যে বিমান ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানে অভিযান পরিচালনা করেছে বলে অভিযোগ ওঠে। গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ঘিরে জড়ো হন অন্তত 200 জন বিক্ষোভকারী। উইলশায়ার সীমান্তবর্তী এই এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভের আয়োজন করে ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিজারমেন্ট। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় উল্লেখিত এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আগেই সতর্ক করেছিল স্থানীয় পুলিশ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে প্রতিটি অনুরোধই আলাদাভাবে আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানকে লক্ষ্য করে অভিযান শুরু করার পর থেকেই আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে তৎপরতা বেড়েছে, আর সেই প্রেক্ষাপটেই মাঠে নেমেছে যুদ্ধবিরোধী সংগঠনগুলো। ইরানি চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করতে এবং এই ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে দেয়া অনুমতি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সিএনডি। স্থানীয় সময় দুপুর 12টার দিকে ফেয়ারফোর্ড হাই স্ট্রিট থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল, পরে ঘাঁটির দিকে অগ্রসর হয়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, এমনকি সংঘাতে নিহত শিশুদের ছবি নিয়েও রাস্তায় নামেন অনেক বিক্ষোভকারী। গ্লুচেস্টারশায়ার হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকে ঘিরে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রায় 1 ডজন সড়ক বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, ঘাঁটি থেকে ওঠানামা করা যুদ্ধবিমানের শব্দের তীব্রতায় তাদের বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করা হবে, তবে একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় সেটিও নিশ্চিত করতে হবে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই বিষয়ে মন্তব্য করা হয়েছে। বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বিদেশি রাষ্ট্রগুলোর সামরিক অভিযানের বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বিক্ষোভ থেকে ধারণা মেলে, ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, তার প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপের ভেতরেও। আর সেই প্রভাবেরই প্রতিফলন দেখা যাচ্ছে ব্রিটেনের রাস্তায় নেমে আসা এই বিক্ষোভে।